যখন ২৭টা দেশ একসঙ্গে মিলে রাশিয়ার ওপর বসেছিল চাপ দিয়ে, তখন ভারত হয়ে উঠল পুতিনের অটল ঢাল এবং পশ্চিমা দেশের ষড়যন্ত্র হলো সম্পূর্ণ ব্যর্থ। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়ে ভারতের সর্বাধিক প্রবল আঘাত। গোটা বিশ্বের সামনে খুলে গেল পশ্চিমী দেশগুলোর দ্বিচারিতার মুখোশ। ভারতের হুঙ্কার, তেল হবে আমাদের সত্ত্বে, সিদ্ধান্ত হবে আমাদের এবং লাভও হবে আমাদের। একা ভারত ২৭টা দেশকে একসঙ্গে জবাব দিল প্রবলভাবে। রাশিয়া ভারতকে দিল সস্তা তেল এবং দুর্লভ মিসাইল প্রযুক্তি, এবং ভারত পশ্চিমী স্যাংশনের বাতাস একেবারে উড়িয়ে দিল। একদিকে ২৭টা ইউরোপীয় দেশের শক্তিশালী জোট এবং অন্যদিকে বিশ্ব মানচিত্রে একা দাঁড়িয়ে থাকা রাশিয়া। পশ্চিমী দুনিয়া এমন এক অর্থনৈতিক চক্রব্যূহ তৈরি করেছিল যার উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে গলা টিপে মেরে ফেলা এবং ভ্লাদিমির পুতিনকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করা। যখন রাশিয়ার ওপর লাগু হলো 18তম এবং এখনো পর্যন্ত সবচেয়ে বিধ্বংসী নিষেধাজ্ঞা, তখন গোটা বিশ্ব ধরে নিয়েছিল পুতিনের খেলা শেষ। কিন্তু একটা জিনিস তারা আন্দাজ করতে পারেনি যে সেখানে ঘটবে ভারতের আবির্ভাব। সেই সংকটময় সময়ে যখন রাশিয়া একেবারে চারপাশ থেকে ঘেরাও, তখন ভারত হয়ে উঠল বন্ধুত্বের একটা পাথরের মতো ঢাল, যাকে ভেদ করা পশ্চিমের পক্ষে হয়ে গেছিল অসম্ভব। বরং গোটা বিশ্বের সামনে পশ্চিমী দেশের ভণ্ডামিকে একেবারে নগ্ন করে দিয়েছে। এই গল্প শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনার নয়, এটা সেই আত্মবিশ্বাসে ভরপুর ভারতের উত্থানের গল্প, যে এখন নিজের সত্ত্বে সারা দুনিয়ার সঙ্গে কথা বলে। এটা এমন একটা কূটনৈতিক কাহিনীর বর্ণনা যেখানে ভারত প্রমাণ করেছে যে সে এখন আর কেবল দর্শক নয়, বরং এক নির্ধারক খেলোয়াড়। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের পুরো গল্প, সুতরাং ভিডিওতে যুক্ত থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন। পশ্চিমী ষড়যন্ত্র এবং রাশিয়ার ওপর 18তম অর্থনৈতিক হামলা। চলুন তাহলে আগে বুঝে নিই ইউরোপীয় ইউনিয়ন এমন কি করলো যার ফলে রাশিয়ার ওপর নেমে এলো বিপদের পাহাড়। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ২৭খানা দেশের একটা শক্তিশালী জোট রাশিয়ার বিরুদ্ধে তাদের 18তম স্যাংশন প্যাকেজ জারি করেছে। এটা কোনো সাধারণ স্যাংশন ছিল না, বরং রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এর মূল লক্ষ্য ছিল রাশিয়ার তেল রপ্তানি, যা তার আয়ের সবচেয়ে বড় উৎস, এবং এই টাকার জোরেই সে এখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে। এই প্যাকেজে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ ছিল রাশিয়ার ক্রুড অয়েলের ওপর একটা নতুন মুভিং প্রাইস ক্যাপ। সাধারণ ভাষায় এর মানে হলো রাশিয়া আন্তর্জাতিক বাজার দরের চেয়ে 15% কম দামে তেল বিক্রি করতে বাধ্য হবে, ফলে তার আয় মারাত্মকভাবে কমে যাবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি খাত, সেই সাথে তার পুরনো তেলবাহী জাহাজের বহর, এমনকি তার সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও নিশানায় নিয়েছে। এই ষড়যন্ত্রে ভারতকেও টেনে আনার চেষ্টা করা হয়, আর তারা ভারতে অবস্থিত রাশিয়ান কোম্পানি রোজনেফটের মালিকাধীন ভাদিনা রিফাইনারিকেও তাদের নিষেধাজ্ঞার তালিকায় ফেলে দেয়। এটা ছিল একটা চতুর্মুখী আক্রমণ যার উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে কাবু করা এবং তাকে আন্তর্জাতিকভাবে একঘরে করে দেওয়া। পশ্চিম নিশ্চিত ছিল যে এই 18তম আঘাতের পর পুতিনের কাছে মাথা নোয়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না। কিন্তু তাদের সব হিসাব একেবারে উল্টে গেল যখন এই খেলায় প্রবেশ করলো ভারত। ভারতের প্রবল আঘাতে পশ্চিমী ভণ্ডামির পদ্মা ফাঁস। যখন সারা বিশ্ব একেবারে চুপ ছিল, তখন ভারত রাশিয়ার জন্য বজ্রের মতো দাঁড়িয়ে গেল। ভারত ইউরোপীয় ইউনিয়নের এই হঠকারিতা শুধু কড়া নিন্দাই করেনি, বরং এটাকে স্পষ্টভাবে ভণ্ডামি এবং দ্বিমুখিতা বলে অভিহিত করে। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা এমন বিবৃতি দেন যা পশ্চিমী দেশগুলোর মুখোশ একেবারে খুলে দেয়। তিনি স্পষ্ট বলেন, ভারত কোন ধরনের একতরফা স্যাংশনের সমর্থন করে না। জ্বালানির বাণিজ্যে দ্বিচারিতা চলবে না। আমাদের নাগরিকদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এটা কেবল একটা বিবৃতি নয়, বরং পশ্চিমাদের মুখে একটা কষিয়ে চড়। ভারত আয়না দেখিয়ে বলে, তোমরা নিজেরা তো রাশিয়ার থেকে গ্যাস তেল কিনছো, অথচ অন্য দেশগুলোকে স্যাংশন মানতে বাধ্য করছো। ভারত সারা বিশ্বের সামনে তথ্য তুলে ধরেছে যে
স্পেন এবং বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশ নিজেরাই রাশিয়ান এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে রয়েছে। তাহলে যখন তোমরা নিজেরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছো তখন ভারতের কাছে নৈতিকতা শেখানোর কোনো অধিকার তোমাদের নেই। ভারতের এই অবস্থান পশ্চিমা নীতিগুলোর বিশ্বাস যোগ্যতার উপর একটা বড় প্রশ্নচিহ্ন তোলে, যেগুলো নিজের সুবিধা মতো বাঁকানো মোড়ানো হয়, যে পশ্চিমী চাপে মাথা নিচু করে। ভারত বিশ্বকে এই বার্তা দিয়ে দেয় যে আমাদের বিদেশ নীতি নির্ধারিত হবে আমাদের জাতীয় স্বার্থ দ্বারা, কোন রকম বাইরের হুমকির দ্বারা নয়। পশ্চিমের জ্বালা আসল তেলের খেলা। এখন প্রশ্ন, ভারতে রাশিয়ার থেকে তেল কেনা আমেরিকা এবং ইউরোপের গায়ে এত বাজছে কেন? আর তাদের সমস্যা কি? তাদের দাবি, ভারত রাশিয়াকে যে টাকা তেলের জন্য দিচ্ছে সেই টাকাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য ব্যবহার করছে। আর তাদের ধারণা, ভারতের কেনাকাটায় রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জীবনদান দিচ্ছে। কিন্তু ভারত স্পষ্টভাবে এই যুক্তি খারিজ করে দিয়েছে। ভারতের জবাব, আমরা কি কিনছি, কেন কিনছি সেটা তোমরা কি ভাবলে তাতে আমাদের কোনো যায় আসে না। আমাদের প্রায় 150 কোটি মানুষের সস্তা এবং নিরাপদ জ্বালানি দরকার। যেখানেই সেটা পাওয়া যাবে সেখান থেকেই আমরা নেব। এবং ভারত কেবল বলেইনি, বাস্তবেও তা করে দেখিয়েছে। 2022 সালে যুদ্ধ হওয়ার আগে ভারত প্রায় শূন্য মাত্রায় রাশিয়ার থেকে তেল কিনতো, কিন্তু এখন এই সংখ্যা পৌঁছেছে দৈনিক 10 লক্ষ ব্যারেলেরও বেশি। ভারত রাশিয়া থেকে ছাড়ের দামে তেল কিনছে, যার ফলে দেশের জ্বালানির চাহিদা পূরণ করা গেছে এবং সেই সাথে মূল্য বৃদ্ধিকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এটা ভারতের মাস্টার স্ট্রোক, যেখানে একটা বৈশ্বিক সংকটকে সে নিজের জাতীয় স্বার্থে একটা সুবর্ণ সুযোগে রূপান্তর করেছে। এটা দেখায় যে ভারত এখন এই বৈশ্বিক তেলের খেলায় আর কারো দাবার গুটি নয়, বরং একটা স্বাধীন এবং শক্তিশালী খেলোয়াড়। ওদিকে অদৃশ্য যুদ্ধ, ডলারের সাম্রাজ্যে রুপি রুবেলের আঘাত। এই যুদ্ধ শুধু তেল আর স্যাংশনের নয়, বরং পদ্মার পেছনে চলছে আর একটা গভীর এবং কৌশলগত যুদ্ধ, ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার লড়াই। দশকের পর দশক ধরে বিশ্বের অধিকাংশ বাণিজ্যই ডলারে হয়েছে। এর ফলে আমেরিকার হাতে একটা অদম্য শক্তি এসছে, যে কোনো দেশকে সে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা থেকে বের করতে পারে। ভারত রাশিয়া মিলে এই শক্তির মূলে আঘাত করেছে। দুই দেশ মিলে তাদের পারস্পরিক বাণিজ্যের জন্য চালু করেছে রুপি রুবেল মেকানিজম। এর মানে ভারত রাশিয়াকে আর ডলারে মূল্য দেবে না, বরং নিজের মুদ্রা রুপিতে দেবে এবং রাশিয়া ভারত থেকে পণ্য কিনবে রুবেলে। এটা একটা বিপ্লবাত্মক পদক্ষেপ। এটা পশ্চিমী ব্যাংকিং ব্যবস্থা বাইপাস করার একটা গোপন অস্ত্র। এর ফলে শুধু ডলারের ওপর ভারতের নির্ভরতাই কমবে না, বরং এটা মার্কিন স্যাংশন গুলোকেও করে দেয় নিষ্ক্রিয়। এটা এক নীরব অর্থনৈতিক বিদ্রোহ, যা ডলারের একচেটিয়া শাসনের বিরুদ্ধে একটা বড় সড় চ্যালেঞ্জ। এটা ভারতের অর্থনৈতিক আত্মনির্ভরতার দিকে একটা বিশাল পদক্ষেপ। এটা দেখায় যে ভারতের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র সাময়িক লাভ নয়, বরং দীর্ঘমেয়াদে কৌশলগত স্বাধীনতা অর্জনের লড়াই। ওদিকে রয়েছে ভারতের মাল্টিভেক্টর কূটনীতি, একসঙ্গে অনেক তীর। বর্তমানের ভারত আর কোনো একটা শিবিরে বাধা দেশ নয়, বরং তার বিদেশ নীতি বর্তমানে একটা মাল্টিভেক্টর বা বহু দিক নির্দেশক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে, যা বিশ্বের বড় বড় কূটনৈতিক এক্সপার্টদেরও হতবাক করছে। একদিকে ভারত রাশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে আছে, অন্যদিকে আমেরিকার সঙ্গে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তিও করছে। একদিকে রাশিয়া থেকে 400 ডিফেন্স সিস্টেম এবং সস্তায় তেল কিনছে, অন্যদিকে আবার ফ্রান্সের থেকে রাফায়েল ফাইটার জেট এবং আমেরিকার থেকে ড্রোন কিনছে। এটাই ভারতের তৃপ্তির লক্ষ্যভেদী নতুন নীতি। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আর এক দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে প্রভাবিত করবে না। আমরা করব সেই সব কাজ যা আমাদের জাতীয় স্বার্থে হবে। তো ভারতের এই অবস্থান শুধু রাশিয়ার বন্ধুত্ব পালনের জন্য নয়, বরং এটা চীন পাকিস্তানের কাছেও একটা পরিষ্কার বার্তা। যখন ভারত আমেরিকা এবং ইউরোপের 12টা দেশের চাপের সামনে মাথা নোয়াবেই ভাবনাই বোকামি। এটা ভারতের কৌশলগত স্বাধীনতার একটা এমন প্রকাশ যা শত্রুদের বুক একেবারে কাঁপাতে যথেষ্ট। এটাই নন অ্যালাইনমেন্ট 2.0 প্রকল্প। কিন্তু তবে এবার ভারত কেবল নিরপেক্ষ নয়, বরং একটা ব্যালেন্সার বা ভারসাম্য রক্ষাকারীর ভূমিকায় আছে। একটা এমন শক্তি যা সরাসরি যুদ্ধে না গিয়েও তার কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি দিয়ে শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। কিন্তু বন্ধুরা, ভারতের এই পদক্ষেপের পর আমেরিকা এবং ইউরোপের পরবর্তী চাল কি হতে পারে? আর তারা কি ভারতকেও স্যাংশনে ফেলার সাহস দেখাবে? এবং ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আর কি বড় পদক্ষেপ
স্টেপ নিতে চলেছে? এই সব প্রশ্ন নিয়ে আপনি কি ভাবছেন? ভারতের এই সাহসী এবং আত্মমর্যাদাপূর্ণ অবস্থান সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি একজন ভারতীয় হিসাবে গর্বিত? সেটা অবশ্যই আপনার লাইক এবং কমেন্টে জয় হিন্দ কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিন। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।